Okay, so the point that I mentioned at the end of my lecture was that the difference between the polyethnic nation and nationalism and monoethnic nation and nationalism. So Surojit rightly pointed out that yes, there is this challenge of you know of kind of having a nationalistic discourse in a polyethnic nation, whereas in monoethnic nation it is quite easy compared to the polyethnic nation. তোমরা যদি দেখো যে ইউরোপের দেশগুলিতে জাতীয়তাবাদ গড়ে ওঠাটা যতটা না সহজ ছিল, তৃতীয় বিশ্বের দেশগুলিতে স্পেশালি আমাদের সাউথ এশিয়াতে, যেহেতু সাউথ এশিয়া নিয়ে চর্চা করছি, এখানে কিন্তু অনেক বেশি জটিল ছিল। এই জন্য আমি একটা পয়েন্ট তোমাদের হয়তো বারে বারে হাইলাইট করেছি এবং তোমরা কতটা খেয়াল করেছো আমি জানি না। ইউরোপের গল্পটা আমি যখন বলছিলাম ইউরোপে কিভাবে নেশন এবং ন্যাশনালিজমের সূচনা হলো, আই ওয়াজ টকিং অ্যাবাউট। স্যার আপনার কথাটা কিছু ক্লিয়ার আসছে না। এবার শুনতে পাচ্ছো? না স্যার, ক্লিয়ার আসছে না। ক্লিয়ার আসছে না? ইন্টারনেটটা একটু স্লো হয়ে পড়েছিল। এবার এলো। এবার এলো? এবার আসছে স্যার। ওকে ওকে। হ্যাঁ এবার হ্যাঁ, আমি যে পয়েন্ট বলছিলাম যে ইউরোপেতে জাতীয়তাবাদ গড়ে ওঠা বা জাতি গড়ে ওঠার ক্ষেত্রে, জাতি রাষ্ট্র গড়ে ওঠার ক্ষেত্রে যতটা সরলরৈখিক পথে হতে পেরেছিল, দক্ষিণ এশিয়া বা তৃতীয় বিশ্বে সেটা হতে পারেনি। এবং সেই কারণটাও আমি তোমাদেরকে উল্লেখ করেছিলাম, মনে করে দেখো। আমি বলছিলাম যে ওখানে জাতীয়তাবাদের আধারটা কি ছিল। The main factor was that since all those nations were monoethnic by nation, এবং ওয়ান নেশন ওয়ান স্টেটের যে তত্ত্বটা, সেই ওয়ান নেশন ওয়ান স্টেটের তত্ত্বটা সেখানে অত্যন্ত মানে ফিট করে, মানে ওয়ান নেশন ওয়ান স্টেটের তত্ত্বটা ইউরোপে ফিট করে, কিন্তু ওয়ান নেশন ওয়ান স্টেটের তত্ত্বটা এখানে ফিট করে না, কারণ আমরা পলিএথনিক নেচারের নেশন এখানে নেশন গড়তে গেলে কি করতে হবে না, পলিএথনিক নেচারের নেশন গড়ে তুলতে হবে। ওখানে যেহেতু একটা স্টেটে যতগুলি ইউরোপিয়ান স্টেট আছে, আজকের চেহারা যেগুলি নিয়েছে সেই চেহারাতেও যদি দেখো, দেখবে সেখানে একটা মেজর এথনিক বা এই মেজরিটি মাইনরিটি কমপ্লেক্সটা সেখানে আছে। যখন রাষ্ট্রগুলি গড়ে উঠেছিল এক একটি এথনিক অরিজিন অফ নেশন, যে তত্ত্বটা তোমার অ্যান্টনি ডি স্মিথের বলেছিলাম আগের দিন, তখন কিন্তু সেটাও ছিল না। তখন বেসিক্যালি মাইনরিটি গুলো অ্যাবসলিউট মাইনরিটি ছিল, মানে তাদের কাউন্ট করার মতোও ছিল না। ফ্রান্স ফ্রেঞ্চম্যানদের জন্য ছিল, ব্রিটনদের জন্য ব্রিটেন গড়ে উঠেছে, স্প্যানিশদের জন্য স্পেন, ইটালিয়ানদের জন্য ইটালি, এইভাবে গড়ে উঠেছিল। ঠিক আছে, রোমে ভ্যাটিকান গড়ে উঠলো ইত্যাদি। এইভাবে ইউরোপ আস্তে আস্তে কনসলিডেটেড হয়েছে এবং এক একটি রাষ্ট্র ইউরোপে গড়ে উঠেছে। কিন্তু দক্ষিণ এশিয়া আমি বলছিলাম এখানে ন্যাশনালিজমের আধারটা কি, এখানে যে এথনিক কমিউনিটি গুলো, সেখানে এথনিক কমিউনিটি গুলো সংখ্যা এত এবং ক্রস কাটিং আইডেন্টিটি রয়েছে। আমি আগের দিন আইডেন্টিটি এবং ভায়োলেন্স থিওরি বোঝাচ্ছিলাম, বললাম যে আমাদের এখানে আইডেন্টিটি গুলোর নেচার কি, ওভারল্যাপিং আইডেন্টিটি। ইউরোপেতে এত ওভারল্যাপিং আইডেন্টিটি নেই। We have many more identities than an European. They have only few identities, and especially familial identities they often forgot. আমাদের পিসি মাসি এটা সেটা এগুলো আমরা মনে রাখি এবং এই আইডেন্টিটি গুলো আমাদের কাছে ম্যাটার করে, ওদের কাছে ম্যাটার করে না। সেই এবং আমি তাই বলছি যে আমরা আইডেন্টিটি আমাদের এত যে আমরা একটা আইডেন্টিটি সমুদ্রের মধ্যে আছি, and all these identities are overlapping identities. ওই একখানা বাংলায় কথা আছে না, বরের ঘরের মাসি কোণের ঘরের পিসি, সামথিং লাইক দ্যাট। তার মানে হচ্ছে একজনের আইডেন্টিটি এত ওভারল্যাপ করে যে একদিকে মাসি হয় একদিকে পিসি হয়। So all these are the facts, right? These are the personal identities, all right, but that happens with the community identity as well. If you consider our community identity, at the same time you are a male, maybe you are female, then you are a Hindu, then you are a Brahmin or Kayastha or Vaishya or Shudra, whatever it may be, and then you have a linguistic identity, then maybe you have a kind of regional identity, then you have a kind identity like on the basis of your food habit, like Ghoti or Bangal or like something like that. So the point is that you have cross-cutting identity, and therefore
The problem lies that at a particular historical context, on the basis of a particular identity, when you are overemphasizing on that particular identity, then conflict emerges. দ্বন্দ্বটা কখন শুরু হয়? এত আইডেন্টিটির মধ্যে থেকে বেছে বেছে তুমি যখন একটা আইডেন্টিটির উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করো, তখন তোমার এত আইডেন্টিটি আছে কিন্তু তুমি ভেবেচিন্তে বললে বাঙালি আইডেন্টিটিটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো তোমার যারা হিন্দি ভাষী তাদের সঙ্গে লড়াই লেগে গেল, ঝগড়া লেগে গেল। সিমিলারলি তুমি মনে করো এত আইডেন্টিটি আছে, জাত পাত ধর্ম রিজিয়ন পাড়া সমস্ত। তুমি ইভেন একটা পাড়ার মধ্যে দুটো আইডেন্টিটি হয় আমাদের, উত্তর পাড়া দক্ষিণ পাড়া, কি পূব পাড়া পশ্চিম পাড়া, ফুটবল ম্যাচ হতো। সো দ্য পয়েন্ট ইজ দ্যাট তুমি তার মধ্যে দিয়ে এত আইডেন্টিটি আছে, তুমি গুরুত্ব দিলে কি না পূর্ব আর পশ্চিম। আরে দেশের পূর্ব পশ্চিমও না, পাড়ার পূর্ব আর পশ্চিম, ঝগড়া লেগে গেল। তাহলে ঝগড়া লাগবার জন্য অমর্ত্য সেন এটাই দেখাচ্ছেন আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স এতে, যে ঝগড়া লাগার জন্য এত আইডেন্টিটির ছড়াছড়ি থাকা সত্ত্বেও ঝগড়া লেগে যায় এই কারণেই যে আমরা যখন একটা হিস্টোরিক্যাল কনটেক্সটে, যেরকম ফুটবল ম্যাচকে ঘিরে ফর এক্সাম্পল, আমরা ইলেকশনকে ঘিরে ধর্মের নামে আমরা যখন একটা পার্টিকুলার আইডেন্টিটিকে গুরুত্ব দিচ্ছি এবং অতি গুরুত্ব প্রদান করছি, তখন তার বেসিসে আমাদের মধ্যে ঝগড়াটা লেগে যায়। এবার ভাবো আমাদের মতো দেশে জাতীয়তাবাদ তাহলে কি করে গড়ে উঠবে? আমার দেশ মানে ইন্ডিয়ার কথা বলছি না, আমাদের মতো দেশ মানে হচ্ছে দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার দেশগুলিতে জাতীয়তাবাদ কি করে গড়ে উঠবে? ইউরোপের খুব সোজা ছিল, এত আইডেন্টিটির ছড়াছড়িও ছিল না এবং এই গল্পটাও ছিল না। তাদের যে দ্বন্দ্বটা ছিল সেটা হচ্ছে সুপ্রা ন্যাশনাল কনফ্লিক্ট, আর আরো ভালো কথায় ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট, নট দি ইন্ট্রান্যাশনাল কনফ্লিক্ট, রাইট? কারণ মনোএথনিক নেশনে ইন্ট্রান্যাশনাল কনফ্লিক্টটা হয় না। কেন? আরেথ লিফার্ট যদি পড়ো, সেখানে লিফার্ট দেখাচ্ছে কি সুন্দর যে সেন্ট্রিফিউগাল সিস্টেমের জন্য all the European nations are centrifugal. There is this centrifugal tendency. যে মনোএথনিক নেশনগুলি থাকে তারা কি করে, সেখানে হাইলি সেন্ট্রিফিউগাল টেন্ডেন্সি দেখা যায়। তারা ছোট ছোট আইডেন্টিটি গুলিকে দমিয়ে রাখে, তারা ছোট ছোট আইডেন্টিটি গুলিকে অবদমিত করে রাখে, সাপ্রেসড করে রাখে। দেয়ার ইজ দিস বাইনারি, এথনিক বাইনারি দেখা যায় সেখানে, মেজরিটি মাইনরিটি কমপ্লেক্স দেখা যায়। তারা মাইনরিটিতে সবকিছু থেকে বঞ্চিত করে কোণঠাসা করে ক্লিনজিং করে, যেটাকে আমরা বলি এথনিক ক্লিনজিং। এই এথনিক ক্লিনজিং হয় এবং তারা একটা নেশন স্টেটের চেহারা নেয়। যেরকম তোমরা হিটলারের কথা জানো, হিটলার সাহেব এথনিক ক্লিনজিং এ একেবারে মানে বিখ্যাত ছিলেন, ইহুদিদের সব হত্যা করে করে শেষ করে দেওয়ার ধান্দা করেছিলেন। ঠিক আছে, আমাদের দেশেও আছে এরকম অনেকেই যারাও ক্লিনজিং পছন্দ করেন, তাদের নাম নাই বা করলাম। কিন্তু ইউরোপের প্রত্যেকটা দেশে কিন্তু এই গল্পটা দেখা যায়। তা আমাদের দেশে কি করে ক্লিনজিং করবে? আমাদের এখানে তো কোনো মেজরিটি এথনিক গ্রুপ নেই, তাই না? আমাদের দেশে যে হিন্দু ন্যাশনালিজম, হিন্দি ন্যাশনালিজমের কথা বলা হয়, তারা কি মেজরিটি? না, তার মধ্যেও রিজিওনাল ফ্যাক্টরস রয়েছে, আরো মেনি মোর ফ্যাক্টরস রয়েছে। অর্থাৎ একটা পলিএথনিক নেশন গড়ে ওঠার জন্য যে কমননেস দরকার, যে আমি একদিন বলছিলাম তোমাদেরকে, ইমাজিনেশন দরকার, ন্যাশনালিস্টিক ইমাজিনেশন দরকার হয়, যেটা বেনেডিক্ট অ্যান্ডারসন বলছেন নেশনস আর ইমাজিনড কমিউনিটিস। তাহলে হোয়াট অ্যাবাউট দিস ন্যাশনালিস্টিক ইমাজিনেশন? ইউরোপের ক্ষেত্রে দে হ্যাভ দি চান্স অফ বিল্ডিং আপ nationalistic imagination on the basis of their common culture, but we do not have a common culture. We have differentiated culture, highly differentiated culture. Now what to do? But still we want to be a nation. Then if you want to be a nation and if you have high diversity and you do not have the common culture, therefore what to do? Now you have to somehow build a kind of nationalistic imagination. The helping hand was extended by the British Raj, in fact, because since there is this colonization, extended colonization for more than 200 years, therefore we had a chance of building up the nationalistic imagination on the name of anti-British struggle. Okay, so the name of the nationalistic imagination in this part of the world is basically called anti-British struggle. আমাদের ন্যাশনালিজমের থ্রেডটা কি? হোয়াট ইজ দ্য থ্রেড অফ আওয়ার ন্যাশনালিজম? অনেকগুলো ফুল আছে তোমার কাছে, একটা মালা গাঁথতে হবে, ইউ নিড আ থ্রেড, তোমার একটা সুতো চাই, সুতো দিয়ে মালাগুলো গাঁথতে হবে।
আমাদের এই ফুলগুলো হচ্ছে অনেকগুলি এথনিক কমিউনিটি যেগুলো আমাদের দেশের মধ্যে আছে। তাহলে মালাটা কি দিয়ে গাঁথবে, থ্রেডটা কিসের হবে? দ্যাট ইজ দি অ্যান্টি ব্রিটিশ স্ট্রাগল। ব্রিটিশদের তাড়ানোর জন্য যে লড়াইটা আমরা করেছি, দ্যাট অ্যাকচুয়ালি ক্রিয়েটেড দি ন্যাশনালিস্টিক ইমাজিনেশন। সে পর্যন্ত তো ভালো ছিল, দেশ স্বাধীন হয়ে গেল, ভালো কথা। এত ডাইভার্সিটি থাকা সত্ত্বেও নেশন গড়ে উঠলো, একটি নয় অনেকগুলি নেশন গড়ে উঠলো, তার মধ্যে থেকে আবার নেশন গড়ে উঠলো। কিন্তু হোয়াট অ্যাবাউট দি ফিউচার? ইউরোপের তো ক্রাইসিস ছিল না, নেশনগুলি তৈরি হয়ে গেল, তারপরে তার কোনো ক্রাইসিস নেই, কারণ তারা নিজের কমন কালচারের নামে নেশন গড়ে তুলেছে। আর আমরা আমাদের আনকমন কালচারের নামে নেশন গড়ে তুলেছি। আমরা ব্রিটিশদের নামে নেশন গড়ে তুলেছি, ব্রিটিশ তাড়ানোর নেশন গড়ে তুলেছি। এখন আমাদের সবসময়ই একটা তাড়ানোর চিন্তা ভাবনা আমাদের ন্যাশনালিজমের মধ্যে রয়ে গেছে। এই যে আজকে তোমরা বারবার বলো যে এক ধরনের জেনোফোবিক ন্যাশনালিজম আমরা দেখতে পাচ্ছি, আমরা অ্যান্টি মুসলিম, ওদিকে অ্যান্টি হিন্দু, মানে রিলিজিয়নের নামে এখানে ন্যাশনালিজম চেহারা নিয়েছে। কেন নিয়েছে বলো তো? তার কারণ আমাদের ন্যাশনালিজমের মধ্যেও এই তাড়ানো ব্যাপারটা ছিল। আরো ভালোভাবে বলতে গেলে এই তাড়ানোর যে প্রচেষ্টা, সেটাই আমার ন্যাশনালিজমের স্ট্রেংথ। ব্রিটিশদের তাড়ানো নিয়ে যেরকম করেঙ্গে ইয়ে মারেঙ্গে, পূর্ণ স্বরাজ, এই সমস্তগুলো ছিল আমাদের স্লোগান, আমাদের ক্যাম্পেইন গুলোর স্লোগান, যে ব্রিটিশদের তাড়াও, সামহাও এখান থেকে তাড়িয়ে দেবো। এই তাড়িয়ে দেওয়ার ব্যাপারটা, অতিথি তুম কব যাওগে, দিস ইজ দি কমন থ্রেড অফ আওয়ার ন্যাশনালিজম। এবার যখন ব্রিটিশরা চলে গেল, আমাদের হয়ে গেল বিপদ। যাদের তাড়াবো বলে ভেবেছিলাম তারা তো চলে গেছে, তার নাম ভাঙিয়ে কিছুদিন খাওয়া হলো, কি না ব্রিটিশদের তাড়াতে পেরেছি। সো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইজ দি নেম অফ ন্যাশনালিজম। আমাদের জাতীয়তাবাদের নাম হয়ে উঠলো ভারতের জাতীয়তাবাদী কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনালিস্ট কংগ্রেস। ন্যাশনালিজম আর ন্যাশনালিস্ট কংগ্রেস একই হয়ে গেল। বাট দেন উই উইটনেস দি ফল অফ কংগ্রেস সিস্টেম। রজনী কোঠারির পলিটিক্স ইন ইন্ডিয়া পড়লে দেখবে কিভাবে কংগ্রেস সিস্টেম ভেঙে গেল, এবং তারপরে আস্তে আস্তে ইন্দিরা গান্ধীর উত্থান ঘটলো। অর্থাৎ এই যে কংগ্রেস সিস্টেম ভেঙে গেল এবং ইন্দিরা গান্ধীর উত্থান, এবং তারপর কংগ্রেস আই কংগ্রেস ই ভেঙে যাওয়া, এবং সেখানে তোমার জনতা গভর্নমেন্ট আসা, তারপরে রিজিওনালিজম শুরু হওয়া, কি বলে ওটাকে, কোয়ালিশন পলিটিক্স শুরু হওয়া, এবং তারপর ধীরে ধীরে আমরা দেখলাম যে এই যে ফ্যাক্টরস গুলিকে আমরা এতদিন আটকে রাখার চেষ্টা করেছিলাম, যেরকম দেশ স্বাধীন হওয়ার পর আমরা আমাদের নেশনকে কোন দিকে নিয়ে যাব। স্টেট বিল্ডিং তো হলো বাবা, বুঝলাম, এবং স্টেট বিল্ডিং তারপরে হতে থাকলো, আমরা আজকে স্টেট হিসেবে ইমার্জ করেছি, আমাদের স্টেট অনেক বেশি ভাইব্রেন্ট, ডিফারেন্সিয়েটেড হয়েছে, স্টেটের স্ট্রাকচার গুলি ডিফারেন্সিয়েটেড হয়েছে। কিন্তু হোয়াট অ্যাবাউট নেশন? নেশনটাকে কিভাবে বিল্ড করব আমরা পোস্ট কলোনিয়াল পিরিয়ডে? কলোনিয়াল পিরিয়ডে নেশন বিল্ডিং তো আলোচনা করে দিয়েছি, পোস্ট কলোনিয়াল পিরিয়ডে নেশনকে কিভাবে আমরা দেখবো? আমরা ভাবলাম কংগ্রেসের নামে হবে, কংগ্রেস দায়িত্ব নিয়ে সেটা করবে, কংগ্রেস সিস্টেম ভেঙে গেল। তারপরে আমরা দেখলাম কি, রিজিওনালিজম এবং ধর্ম, জাত, এগুলির ভিত্তিতে একাধিক রাজনৈতিক দল এবং একাধিক রাজনৈতিক কর্মসূচি গৃহীত হতে শুরু করলো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। এবার আমাদের যে ব্রিটিশ তাড়ানোর যে ন্যাশনালিজম, সেই ব্রিটিশ তাড়ানোর ন্যাশনালিজমটা প্রথমে চীন তাড়ানোর ন্যাশনালিজমে পরিণত হলো, কারণ চীনের সঙ্গে আমরা যুদ্ধ করলাম, যে অ্যান্টি চীনি একটা সেন্টিমেন্ট গড়ে তোলার চেষ্টা করা হলো। তারপরে পাকিস্তান তাড়ানোর সেন্টিমেন্ট যবে থেকে শুরু হলো, তারপর থেকে সেই পাকিস্তান তাড়ানোই হয়ে উঠলো আমাদের, মানে পাকিস্তানকে প্রতিহত করাই হয়ে উঠলো আমাদের জাতীয়তাবাদের মূল আধার, কেন্দ্রবিন্দু। এবং সেই পাকিস্তান বা পাক বিরোধী যে মানসিকতা, সেখান থেকে আস্তে আস্তে মুসলিম বিরোধিতা করা হয়ে উঠলো আমাদের জাতীয়তাবাদের আর একটা লক্ষণ। ফলে এই বিরোধিতা করা, তাড়ানো, এই ব্যাপারটা আমাদের জাতীয়তাবাদের একটা কমন ফ্যাক্টর থেকেছে একেবারে কলোনিয়াল পিরিয়ড থেকে আজ পর্যন্ত। কিন্তু চরিত্রগুলো চেঞ্জ হতে থেকেছে, যেখানে ছিল ব্রিটিশ, সেখান থেকে চীন, সেখান থেকে পাকিস্তান, সেখান থেকে আপামর মুসলমান, এবং পূর্ণ স্বরাজের কথা একসময় বলা হতো কলোনিয়াল পিরিয়ডে, এখন হয়ে গেল পূর্ণ হিন্দু, মানে হিন্দুস্তান, যেখানে অন্যান্য কমিউনিটি থাকতে পারবে। তার লেটেস্ট এডিশন অবশ্যই এনআরসি, তোমরা সবাই জানো এনআরসি করা ইত্যাদি, এবং তার বিরুদ্ধেও নানান রকমের ক্যাম্পেইন হচ্ছে ইত্যাদি, নানান কিছু হচ্ছে। কিন্তু এটা
হয়তো আমার কথাগুলো অনেকটা কমিউনাল শোনাবে, বাট দ্যাট ইজ দ্য রিয়ালিটি। এবার আমি যেটা বলবো খুব থিওরিটিক্যালি দুটি কথা। পল ব্রাশের নাম তোমরা নিশ্চয়ই শুনেছো। পল ব্রাশেরও এথনিসিটি এবং ভারতের এথনিক কনফ্লিক্ট নিয়ে অনেকগুলি বক্তব্য আছে। সেখানে আমি দুটো জিনিস তুলে ধরছি। একটা হচ্ছে নেশন বিল্ডিং এর, যেরকম আমরা বললাম পলি এথনিক নেশন, মনো এথনিক নেশন। নেশন বিল্ডিং এর ক্ষেত্রে দুটি স্ট্র্যাটেজি আছে। দেয়ার আর টু স্ট্র্যাটেজিস অফ নেশন বিল্ডিং। অ্যাজ আ স্টেট, তুমি রাষ্ট্র হিসেবে তুমি নেশন স্টেটে পরিণত হতে গেলে ইউ হ্যাভ a couple of strategies that you can use, and these two strategies are contradictory by nature, right? এই দুটো স্ট্র্যাটেজি কিন্তু আলাদা সম্পূর্ণ। তুমি এটা নিলে ওটা নিতে পারবে না, ওটা নিলে এটা নিতে পারবে। এবং সেই জন্য যেটা হয়েছে, জাস্ট ওয়েট এ মিনিট। সো দ্য পয়েন্ট ইজ দ্যাট তুমি দুটো স্ট্র্যাটেজি আছে। একটা স্ট্র্যাটেজি হচ্ছে বললাম, প্রথম স্ট্র্যাটেজিটা হচ্ছে অ্যাসিমিলেশনিস্ট স্ট্র্যাটেজি, আর সেকেন্ডটা হচ্ছে অ্যাকোমোডেটিভ স্ট্র্যাটেজি। তো স্টেট ক্যান বি অ্যাসিমিলেশনিস্ট অর স্টেট ক্যান বি অ্যাকোমোডেশনিস্ট। রাষ্ট্র একই সঙ্গে অ্যাসিমিলেশনিস্ট এবং অ্যাকোমোডেশনিস্ট হতে পারে না। রাষ্ট্রকে হয় অ্যাসিমিলেশন এর স্ট্র্যাটেজি নিতে হয়, আর না হলে কি করতে হয়, অ্যাকোমোডেশনিস্ট হতে হয়। এবার অ্যাসিমিলেশন কিভাবে হয়? তোমরা যদি দেখো ইউরোপের দেশগুলি, তারা কিন্তু প্রত্যেকে অ্যাসিমিলেশনিস্ট। এবং অ্যাসিমিলেশন করা মানে কি, সে কি করেছে, অ্যাসিমিলেশন বলতে বোঝায়, আমি একটা প্যারাডাইমের কথা বলছি, দ্যাট ইজ কল্ড মেল্টিং পট প্যারাডাইম। মেল্টিং পট প্যারাডাইম। ইনফ্যাক্ট ভারতের মজাটা হয়েছিল এই, ভারত যখন স্বাধীনতা লাভ করলো অ্যান্টি ব্রিটিশ স্ট্রাগলকে মূলধন করে, তখন ভারতও প্রাইমারি স্টেজে এই অ্যাসিমিলেশন স্ট্র্যাটেজি গ্রহণ করেছিল। প্রাইমারিলি আমাদের আইডিয়া ছিল এই যে আমরা একটা মেল্টিং পট হিসেবে সব আইডেন্টিটি ভুলে যাব আমরা, শুধু আমাদের একটা আইডেন্টিটি পড়ে থাকবে, সেটা হচ্ছে ইন্ডিয়ান আইডেন্টিটি। আমরা আমাদের জাত পাত ধর্ম ইত্যাদি, এবং দেখবে কনস্টিটিউশনে তার উল্লেখ রয়েছে যে জাতি ধর্ম বর্ণ সব নির্বিশেষে আমরা আইনের চোখে সমান। কি আইন? কোথাকার আইন? ভারতের আইন। তাই ভারত হচ্ছে এখানে প্রধান, এবং জাতি ধর্ম বর্ণ ভাষা লিঙ্গ ইত্যাদি হচ্ছে অপ্রধান। ঠিক আছে? অর্থাৎ এখানে এই যে জাতি ধর্ম বর্ণ সবকিছুকে যে একরকমের অস্বীকৃতি দেওয়া এবং তার বদলে ভারতীয় আইনকে যে স্বীকৃতি দেওয়া, এটা বলতে বোঝায় এই যে সমস্ত যে আইডেন্টিটি গুলি আমাদের এখানে রয়েছে, বিভিন্ন আইডেন্টিটির সমাহার, সেই প্রত্যেকটি আইডেন্টিটিকে অস্বীকার করা হচ্ছে কার কাছে? ভারতীয় আইডেন্টিটির কাছে। অর্থাৎ এটাকে আমরা বলছি মেল্টিং পট প্যারাডাইম। ইউরোপের ক্ষেত্রেও হচ্ছে, আমি বারবার বলছি, মোনো এথনিক নেশন গুলোর ক্ষেত্রে কি হয়, যে মেজরিটি নেশন যিনি থাকেন, যে নেশন থাকে মানে যে এথনিক গ্রুপ থাকে, সে বাকি এথনিক গ্রুপগুলোকে আস্তে আস্তে মার্জিনালাইজ করতে করতে একটা সময় নিশ্চিহ্ন করে দেয়, বিরোধী শূন্য করে দেয়, এবং সে একাই পড়ে থাকে দাদা হিসেবে, সে একাই হয়ে থাকে বস। অর্থাৎ সে তার জন্য প্রয়োজনে এথনিক ক্লিনজিং পর্যন্ত করে। ঠিক আছে? ভারতবর্ষেও কিন্তু সেটা হলো যে দেখ, ভারতবর্ষ কি করলো, যে প্রথমেই যেটা করলো, শিডিউল ট্রাইবদের আলাদা করে দিল। বললো যে এদের তো অ্যাসিমিলেশন হবে না, তাই এদের সংরক্ষণ দিয়ে দাও, আলাদা করে দেবে, শিডিউল কাস্টদের সংরক্ষণ দিয়ে দাও, তোমরা হ্যাপি থাকো। এবং ভারত রাষ্ট্রের মধ্যে সবাইকে অ্যাসিমিলেট করে নাও। এবং ওরা ওরা যেটা চিন্তা করেছিল যে কংগ্রেস যেহেতু রাজ্যগুলিতেও কংগ্রেস, কেন্দ্রেও কংগ্রেস, সর্বত্র কংগ্রেসই কংগ্রেস, তাই এখানে কোনো বিরোধী সেন্টিমেন্ট কখনোই গড়ে উঠবে না। কংগ্রেসের কাজ হবে সামাজিক কাজকর্মের মাধ্যমে ভারতীয় যে আইডেন্টিটি সেটাকে মেলে ধরা, এবং এই ছোট ছোট যে আইডেন্টিটি রয়েছে, যেগুলো বছরের পর বছর ধরে এখানে রয়েছে, যার একটা বড় কালচারাল ব্যাকগ্রাউন্ড আছে, সেগুলিকে আস্তে আস্তে মানুষের মেমোরি থেকে ডিলিট করে দেওয়া বা অপ্রধান করে তোলা। এবং একটা সময় যখন, এটাই আইডিয়া ছিল, একটা সময় ভারত রাষ্ট্র হিসেবে মানে নেশন হিসেবে গড়ে উঠবে, যখন এই বাকি আইডেন্টিটি গুলি সম্বন্ধে মানুষ আর ওয়াকিবহাল থাকবে না, শুধু ইন্ডিয়ান আইডেন্টিটি নিয়ে সে বাঁচবে। কিন্তু ঘটনা তো তা হলো না, ঘটনা তা হওয়ার কথা ছিলও না। এবং 1970 ফল অফ কংগ্রেস সিস্টেম যবে থেকে গেল, তারপরে দেখা গেল যে আইডেন্টিটি গুলোকে এতদিন ধামাচাপা দিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছিল, যে মেল্টিং পট প্যারাডাইম গ্রহণ করা হয়েছিল বা যে অ্যাসিমিলেশন স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল, সেটা টিকলো না, এবং উল্টোটাই ঘটলো। যেরকম আমি তোমায় উদাহরণ দিই, এই যে মেল্টিং পট মানে পট মানে কি? মাটির পাত্র।
অনেকগুলো মাটির পাত্রকে যদি তুমি এক জায়গাতে রেখে দাও পাশাপাশি, সেই পটগুলো কি হবে, যদি ঝড় বৃষ্টি জল তার উপর দিয়ে যায়, দীর্ঘদিন পর দেখা যাবে জলে বৃষ্টিতে সে আস্তে আস্তে মিশে গেছে। তুমি সেই পাত্রগুলিকে একে অপরের থেকে আলাদা করতে পারবে না, পারবে না, তাই তো? কিন্তু অ্যাকোমোডেশনিস্ট, এই সরি, কিন্তু যদি সেই পাত্রগুলি মাটির না হয়ে প্লাস্টিকের হয়, তাহলে যতই ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক, তুমি 100 বছর পরে গিয়েও দেখবে যে সেগুলো সেইভাবেতেই আছে। অর্থাৎ এথনিক যে গ্রুপগুলি, তাদের যে এথনিক বাউন্ডারি, তাদের এথনিক আইডেন্টিটি গুলি যদি দুর্বল প্রকৃতির হয়, তাহলে তারা মেল্ট করে যাবে, পরস্পরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে। যেরকম ঘটি বাঙালের আইডেন্টিটি মেল্ট করে যাবে, মেল্টেবল। কিন্তু হিন্দু মুসলমান আইডেন্টিটি ভারতের কনটেক্সটে মেল্টেবল নয়, একেবারেই মেল্টেবল নয়, অত সহজ নয় মেল্ট করা, প্লাস্টিক আইডেন্টিটির মতো। অর্থাৎ তাদের এথনিক বাউন্ডারি গুলি অনেক স্ট্রঙ্গার। ভারতবর্ষের মতো দেশে বা সাউথ এশিয়ার মতো দেশে প্রবলেমটা হচ্ছে, all the ethnic groups have a very strong ethnic boundaries. প্রত্যেকটি এথনিক গ্রুপের এথনিক বাউন্ডারিটা এতটাই স্ট্রং, সেটাকে ইনভেড করা ইজ ভেরি ভেরি টাফ। সেই জন্য ইনিশিয়ালি দ্য আইডিয়া ওয়াজ টু হ্যাভ অ্যাসিমিলেশনিস্ট স্ট্র্যাটেজি অর মেল্টিং পট প্যারাডাইম into action, and in this way a nation will be emerged. That did not happen. ভারতবর্ষে এথনিক বাউন্ডারি গুলো এত স্ট্রং হতে সম্ভব হয় ইউরোপে যেটা হতে পেরেছে। মুশকিল কি হলো, এরপর কি হলো, এরপর যেটা হলো, এবার আরেকটা স্ট্র্যাটেজি কি হলো, সেটা হচ্ছে অ্যাকোমোডেটিভ স্ট্র্যাটেজি। অ্যাকোমোডেটিভ স্ট্র্যাটেজিটা কি, একটা পারফেক্ট পলিএথনিক নেশন যদি গড়ে তুলতে হয়, আসলে অ্যাসিমিলেশনের স্ট্র্যাটেজি তারাই নেয় এবং সেখানেই সেটা সাকসেসফুল হতে পারে যেখানে সেন্ট্রিফিউগাল টেন্ডেন্সি আছে এবং যেটা মোনো এথনিক এনভায়রনমেন্ট আছে। একটা মোনো এথনিক এনভায়রনমেন্টেই কিন্তু সেটা সম্ভব। ভারতবর্ষে প্রকৃত অর্থে মোনো এথনিক এনভায়রনমেন্ট নেই, কিন্তু স্বাধীনতা লাভের সময় যদি সেন্সাস রিপোর্ট দেখো, সেন্সাস রিপোর্টেরও কিন্তু একটা রাজনীতি আছে। সেখানে দেখানো হলো যে এই দেশটার স্বাধীন হয়ে গেল তখন 85%-এর বেশি হিন্দু পপুলেশন আছে। তাই চলো, হিন্দু পপুলেশন যেহেতু মেজরিটি, তাই অন্যান্য যে কমিউনিটি গুলি আছে তারা ধীরে ধীরে মেল্ট করে যাবে, ফলে এখানে মোনো এথনিক ধরনেরই একটা নেশন গড়ে উঠবে। কিন্তু দুঃখটা হচ্ছে রিয়ালিটিটা অন্য। যে হিন্দু পপুলেশনের কথা তুমি বলছো, যেটা 85%-এর মতো, তার মধ্যে কি কি আছে সেটা দেখো, যেগুলোকে তুমি এতদিন পাত্তাই দিলে না, লুকিয়ে দিলে। তার মধ্যে কাস্ট আইডেন্টিটি রয়েছে, তুমি তাকে লুকিয়ে দিলে। কি হলো পরে, কাস্ট পলিটিক্সের উত্থান ঘটলো মন্ডল রাজনীতিকে কেন্দ্র করে। তার মধ্যে ক্লাসের রাজনীতি রয়েছে, কাস্টের যেমন আইডেন্টিটি রয়েছে, ক্লাসের আইডেন্টিটি রয়েছে, রিজিয়নের আইডেন্টিটি রয়েছে, ল্যাঙ্গুয়েজের আইডেন্টিটি রয়েছে। তুমি সবাইকে ভুলে গিয়ে হিন্দু বলে দিলে, হিন্দুর মধ্যে ভ্যারিয়েশন নেই সেই রকম। অর্থাৎ এখানে সেই মডেলটা এই কারণেই চলেনি যে আমরা ভুল অ্যাসেস করেছিলাম, আমরা বলপূর্বক হিন্দুস্তান পাকিস্তানের মডেল গুলোকে এখানে কার্যকর করতে চেয়েছিলাম। পাকিস্তানেও সেম ঘটনা ঘটেছে, মুসলমান আইডেন্টিটির নামে সেখানে নেশন গঠনের চেষ্টা করা হয়েছে, কিন্তু অন্যান্য আইডেন্টিটি গুলোকে একেবারেই গৌণ বলে মনে করা হয়েছে। বাংলাদেশে বাংলার নামে যেটা করার চেষ্টা করা হয়েছে, এবং সেটা করা হয়েছে বলে তার মধ্যে যে অন্যান্য মাইনরিটি কমিউনিটি রয়েছে তারা শোষিত হতে হতে ক্লিনজিং চলেছে, সেখানেও কিন্তু একটা মনো এথনিক নেচারের রাজনীতি চলেছে। অর্থাৎ দক্ষিণ এশিয়ার নেশনগুলো দানা বাঁধতে পারেনি, কারণ হচ্ছে এখানে উচিত ছিল পলি এথনিক নেশন গড়ে তোলা এবং অ্যাকোমোডেশন পলিসি নেওয়া। অ্যাকোমোডেশন স্ট্র্যাটেজি বলতে বোঝায়, এটা হচ্ছে বেসিক্যালি স্যালাড বোল প্যারাডাইম বা মাল্টিকালচারালিস্টরা এখন যেটা বলে বেড়াচ্ছে মাল্টিকালচারাল। এখানকার নেশনগুলি হয়ে ওঠা উচিত ছিল মাল্টিকালচারাল নেশন। স্যালাড বোল প্যারাডাইম বলতে কি, একটা যদি বাটির মধ্যে তুমি স্যালাড কেটে রাখো, গাজর শসা পেঁয়াজ ইত্যাদি, সেটা তুমি যত পরেই দেখো সেগুলো কিন্তু মেল্ট করে না, সেটা একটা বাটির মধ্যে থাকে, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা নিজের চেহারা দেখেই বোঝা যায় কোনটা গাজর কোনটা শসা কোনটা কি ইত্যাদি। ভারতবর্ষের মতো দেশ বা সাউথ এশিয়ার অন্যান্য যে দেশগুলি রয়েছে, প্রত্যেকটা দেশের ক্ষেত্রে যে এথনিক রাজনীতিটা সেটা হচ্ছে ঠিক এই রকম। এখানে ওই বাটিটা হচ্ছে নেশন, আর ওর ভেতরে রাখা যে স্যালাডগুলি সেগুলো হচ্ছে বিভিন্ন এথনিক আইডেন্টিটি।
অর্থাৎ এখানে নেশন গড়ে তুলতে গেলে যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে একটা এই কালচারাল ডাইভার্সিটিটাকে বজায় রেখে এই এথনিক যে বাউন্ডারিগুলি সেগুলিকে বজায় রেখেই সেগুলিকে হ্যাম্পার না করেই এখানে একটা ন্যাশনালিস্টিক ইমাজিনেশন গড়ে তোলা, একটা জাতির রূপকল্প, যেটা জাতির যেটা কল্পনা, জাতীয় কল্পনা, সেই জাতীয় কল্পনাটি গড়ে তোলা উচিত ছিল যে ওয়েল উই আর ইন্ডিয়ান অল রাইট বাট আওয়ার ইউ আর বেঙ্গলি অ্যাজ ওয়েল, আওয়ার বেঙ্গলি আইডেন্টিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বাংলার বাঙালি আইডেন্টিটি, বিহারি আইডেন্টিটি, গুজরাটি আইডেন্টিটি, কি কি হিন্দু আইডেন্টিটি, মুসলিম আইডেন্টিটি, কি কাস্ট আইডেন্টিটি, এসসি এসটি ওবিসি, এই সমস্ত আইডেন্টিটি গুলিকে বজায় রেখে তারপর যদি আমরা নেশনের রূপকল্পটি গড়ে তুলতাম তাহলে মেবি দ্যাট মডেল উড হ্যাভ বিন সাকসেসফুল। তাই দক্ষিণ এশিয়ার নেশন বিল্ডিং এর ক্রাইসিসের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে এই যে এখানে যে স্ট্র্যাটেজিটা নেওয়া উচিত ছিল সেটা হচ্ছে অ্যাকোমোডেটিভ স্ট্র্যাটেজি, আর যে স্ট্র্যাটেজিটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে অ্যাসিমিলেশন স্ট্র্যাটেজি। যে প্যারাডাইমটা এখানে অ্যাপ্লাই করা উচিত ছিল সেটা হচ্ছে স্যালাড বাউল প্যারাডাইম, কিন্তু যে প্যারাডাইমটা এখানে অ্যাপ্লাই হয়েছে সেটা হচ্ছে মেল্টিং পট প্যারাডাইম। এবং দিস ইজ দ্য রিজন বিহাইন্ড দিস পোস্ট কলোনিয়াল মিজারি। আজকে আমরা যে জেনোফোবিক ন্যাশনালিজম দেখতে পাচ্ছি, আমরা দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলির মধ্যে যে এর আগের টপিক পড়া থেকে বলেছিলাম সাউথ এশিয়া যে রিজিয়ন হিসেবে গড়ে উঠতে পারেনি, তার একটা বড় কারণ অবশ্যই এটাই যে এখানে নেশন স্টেটগুলি চেহারা নিতে পারেনি, নেশন স্টেটগুলি এখানকার নিজের শেপ নিতে পারেনি, এবং তার একটা তার সবচেয়ে বড় প্রধান কারণ হচ্ছে এটা। So this ends my lecture. Now if you have any queries, questions, then you can ask me. You have 10 minutes.